আজ আমরা আলোচনা করব বাস্তিল দুর্গের পতন। আমরা এর আগে আলোচনা করেছি ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গের পতন কিভাবে হয়েছিল। আজকে আমরা বিস্তারিতভাবে জেনে নেব ফরাসি বিপ্লবে এই বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কতখানি, বাস্তিল দুর্গ আসলে কি এবং এই দুর্গের পতন ঠিক কিভাবে ঘটেছিল। তো চলো শুরু করা যাক। বাস্তিল দুর্গের পতন। প্রথমেই আমরা দেখে নেব এই বাস্তিল দুর্গ আসলে কি। তো বাস্তিল দুর্গ, তাহলে প্রথমে আমরা দেখে নিতে পারি বাস্তিল দুর্গের ঠিক প্রতিষ্ঠা আর কি কখন হয়েছিল, বা এই বাস্তিল দুর্গ নির্মাণ কে করেন। বাস্তিল দুর্গের প্রতিষ্ঠা বাস্তিল দুর্গের প্রতিষ্ঠা এই বাস্তিল দুর্গটি ফ্রান্সে প্রতিষ্ঠিত হয়েছিল প্যারিস নগরীকে রক্ষা করার জন্য। শতবর্ষের যুদ্ধে কততে হয় 1337 খ্রিস্টাব্দে এই যুদ্ধের শুরু। ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে প্রায় 100 বছর ধরে একটা যুদ্ধ চলেছিল। সেই যুদ্ধটাকেই শতবর্ষের যুদ্ধ বলা হয়, যদিও সেই যুদ্ধের স্থায়িত্ব 100 বছরের অধিক হয়েছিল, প্রায় 116 বছর। সেই যুদ্ধটা শুরু হয়েছিল 1337 খ্রিস্টাব্দে আর শেষ হয় 1453 খ্রিস্টাব্দে। এই শতবর্ষের যুদ্ধে ফ্রান্স ইংল্যান্ডের হাত থেকে তার প্যারিস নগরীকে রক্ষা করার জন্য এই দুর্গটি নির্মাণ করেছিল। এবং এই নির্মাণটি কে করেছিলেন? তৎকালীন ফ্রান্সে যিনি রাজা ছিলেন পঞ্চম চার্লস, তিনি এই দুর্গটি নির্মাণ করেন। এই দুর্গের যে নির্মাণ, সেই নির্মাণটা চলেছিল 1370 খ্রিস্টাব্দ থেকে 1383 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখে নিই, শতবর্ষের যুদ্ধে যে যুদ্ধটা শুরু হয়েছিল 1337 খ্রিস্টাব্দে এবং সমাপ্তি ঘটে 1453 খ্রিস্টাব্দে, সেই শতবর্ষের যুদ্ধে ফ্রান্সের প্যারিস নগরীকে অর্থাৎ প্যারিস নগরকে আর কি, প্যারিস নগরীকে রক্ষা করার জন্য ফরাসি রাজা কে ছিলেন? ফরাসি রাজা পঞ্চম চার্লস। এই পঞ্চম চার্লস ফিফথ আর কি, পঞ্চম চার্লস এই দুর্গটি নির্মাণ করেন। তাহলে আমরা দেখলাম যে শতবর্ষের যুদ্ধে ফ্রান্স তার প্যারিস নগরীকে রক্ষা করার জন্য এই দুর্গটি নির্মাণ করেছিল। তাহলে বুঝতেই পারছো যে ইংল্যান্ড শুধুমাত্র ভারত নয়, বিশ্বের প্রায় সমস্ত দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং তাদের যুদ্ধটা মূলত কিসের জন্য ছিল? উপনিবেশ গঠন নিয়ে। ফ্রান্সের ক্ষেত্রেও তাই, অর্থাৎ সেই উপনিবেশ দখল এবং বিভিন্ন রাষ্ট্রকে দখল করার জন্য ইংল্যান্ড সারা বিশ্বব্যাপী যুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং তাদের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ ছিল এই শতবর্ষের যুদ্ধ। এবার আমরা দেখে নেব বাস্তিল দুর্গের বৈশিষ্ট্যটা কি ছিল। এটা প্রতিষ্ঠাকাল, বৈশিষ্ট্যটা একটু দেখে নিতে পারি। বৈশিষ্ট্য
এই দুর্গটি মূলত আটটি গম্বুজ বিশিষ্ট চারিদিকে প্রাচীর দ্বারা ঘেরা একটি দুর্গ। প্রাচীর দিয়ে ঘেরা একটি দুর্গ। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব এই দুর্গটি, যে দুর্গ নির্মাণ করা হয়েছিল পঞ্চম সালসের রাজত্বকালে, এবং এই দুর্গটির 8টি গম্বুজ ছিল, চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা ছিল, এবং দুর্গ মূলত ব্যবহার করা হতো সৈন্যবাহিনী রাখার জন্য এবং তাদের সুরক্ষার জন্য, এবং শত্রুর আক্রমণ থেকে সেনাদের রক্ষা করার জন্য। বাস এই শত্রুর আক্রমণ যখন ঘটতো, সেনারা তখন সেই দুর্গে আশ্রয় নিত এবং নিজেদের রক্ষা করত। এটাই ছিল দুর্গের মূলত প্রধান কাজ। কিন্তু এই দুর্গটি পরবর্তীকালে ধীরে ধীরে তার রূপ পরিবর্তন ঘটতে থাকে, এবং কিভাবে সেটা দুর্গ থেকে কারাগারে পরিণত হয় সেটা আমরা একটু জেনে নিই। তো তাহলে আমরা লিখতে পারি বাস্তিলের দুর্গের রূপান্তরটা। বাস্তিল দুর্গের রূপান্তর। হ্যাঁ, রূপান্তরটা কিভাবে ঘটছে? ফরাসি সম্রাট ত্রয়োদশ লুই রাজতন্ত্র বা স্বৈরাচারী লিখতে পারো, স্বৈরাচারী রাজতন্ত্রের বিরোধী দের কি করতেন না, রাজনৈতিক বন্দী হিসাবে এই দুর্গে আটক করে রাখতে শুরু করেন। করলে দুর্গটি কি হয় না, দুর্গটি একটি কারাগারে পরিণত হয়। দুর্গটি একটি স্বৈরাচারী রাজতন্ত্রের কারাগার। স্বৈরাচারী রাজতন্ত্রের কারাগারে পরিণত হয়। এবং রাজা যেহেতু এই কারাগারে তার বিরোধী অর্থাৎ স্বৈর ক্ষমতা, অন্যায় অবিচার এবং রাজার অত্যাচারের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতেন তাদেরকে এই কারাগারে আটক করে রাখতেন। তাই স্বাভাবিকভাবেই এই কারাগারটি ছিল একটি স্বৈরতন্ত্রের প্রতীক, অর্থাৎ স্বৈরতন্ত্রের প্রতীকে পরিণত হয়। তাহলে আমরা বিষয়টা একটু লিখে নিতে পারি যে পরবর্তীতে বুর্ব বংশের রাজারা, অর্থাৎ পরবর্তীতে
বংশের রাজারা তাদের স্বৈর শাসনের বিরুদ্ধে যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে দমন করার জন্য এই কারাগারটি ব্যবহার করে। তাহলে বলতে পারি যে পরবর্তীতে পূর্ব রাজবংশের রাজারা তাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধ কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য রাজনৈতিক বন্দীদের এই কারাগারে বন্দী করে রাখতো। কারাগারে একসঙ্গে লিখলে ভালো হতো, একসঙ্গে লিখে দিই। তাই কারাগারটি এই দুর্গটি আর কি, দুর্গটি কি হলো না স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীকে পরিণত হয়। স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীকে পরিণত হয়। যে প্রতীকের বিরুদ্ধে জনগণের একটা তুমুল বিক্ষোভ সেই সময় থেকেই ধীরে ধীরে গড়ে উঠতে থাকে। আচ্ছা, এখানে একটু ইয়েটা দিয়ে নাও, বিরুদ্ধে। তাহলে আমরা দেখে নিলাম, এরপরেরটা আমরা একটু দেখে নেব। তাহলে পয়েন্টটাকে একটু মুছি। এরপরে আমরা দেখে নেব ঠিক এই দুর্গটির পতন কখন হয়। পতন, তাহলে আমরা লিখে নিই বাস্তিল দুর্গের পতন। বাস্তিল দুর্গের পতন। বাস্তিল দুর্গের পতন সময়কালটা তোমরা সকলেই জানো, আমরা এর আগেই এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। পতনটা হয় কখন, সময়কালটা একটু দেখে নাও। সময়টা হচ্ছে সময়কাল মানে ঠিক পতনটা কখন ঘটেছিল তোমরা আশা করি সকলেই জানো, নিশ্চয়ই জানো, তাই তো? পতন ঘটেছিল 1789 খ্রিস্টাব্দে। কত তারিখে? 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই, তাই তো? 14ই জুলাই এই বাস্তিল দুর্গের পতন ঘটে। এবং এই পতন যে ঘটেছিল সেটা ঠিক কিভাবে ঘটেছিল এবং এই পতনটা কারা ঘটিয়েছিল এই বিষয়টা আমরা দেখে নেব একটা ছোট্ট মতো হেডলাইন করে। সেটা হচ্ছে ঘটনাক্রম, অর্থাৎ বাস্তিল দুর্গের পতনের ঘটনাক্রমটা সেটা লিখি আমরা লিখব। ঘটনাক্রম লিখিনি, ঘটনাক্রম ঠিক কিভাবে এই দুর্গের পতনটা ঘটছে আর কি সেটাই এখানে আলোচনা করব। আমরা জানি যে 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সে কি হয়েছিল, একটা বিপ্লব শুরু হয়েছিল এবং এই বিপ্লবটা মূলত শুরু হয়েছিল অভিজাত বিদ্রোহের মধ্যে দিয়ে। আর অভিজাতরা কেন বিদ্রোহ করছিল না, অভিজাতরা বিদ্রোহ করছিল মূলত বিদ্রোহটা তারা করেছিল তারা খাজনা দিতে চায়নি, অর্থাৎ ট্যাক্সটা যে সকল সম্প্রদায়ের উপরে আরোপ করার কথা তৎকালীন সময়ে যে ফরাসি অর্থমন্ত্রীরা ছিলেন তারা বারবার এক এক করে 3-4 জন অর্থমন্ত্রী নিয়োগ করা হয় এবং সেই মন্ত্রীরা প্রত্যেকেই কি করে না সকল সম্প্রদায়ের উপরে কর অর্থাৎ
ট্যাক্স মানে কর আরোপের কথা বলেছিলেন। কিন্তু ফ্রান্সের যে বিশেষ করে অভিজাত সম্প্রদায় তারা কিন্তু কি করছিল না, তারা এই করটাকে অনুমতি দিতে চাইছিল না। যার ফলে কি হয়েছিল, যার ফলে ফ্রান্স একটা বিশাল অর্থনৈতিক সংকট ঘটে এবং জাতীয় সভা এই অর্থনৈতিক সংকটটা কি করতে পারছিল না, নিরসন করতে পারছিল না। যার ফলে ফ্রান্সের জনগণ কি করে না, তুমুল একটা বিদ্রোহের দিকে নিজেদেরকে নিয়ে যায়। তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি যে ফ্রান্সের জাতীয় সভা তাদের অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থ হলে কি হয়, ফ্রান্সের জনগণ বিপ্লবের পথে পা দেয়। তো সেটাই লিখে নিই। ফ্রান্সের জাতীয় সভা, এই ফ্রান্সের জাতীয় সভা কি করে না, ফ্রান্সের জাতীয় সভা অর্থনৈতিক সংকট, ফ্রান্সের অর্থনৈতিক সংকটকে মোকাবিলা করতে পারেনি, অর্থাৎ নিরসন বা দূর করতে পারেনি। ফ্রান্সের জাতীয় সভা অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট দূর করতে না পারায়, অর্থাৎ পারেনি আর কি, না পারে জনগণ, ফ্রান্সের জনগণ আর কি, জনগণ বিপ্লবের পথে পা বাড়ায়, তাই না, পথ বেছে নেয় বলতে পারো, বেছে নেয়। এবং বিপ্লবীরা তাদের বিপ্লবটাকে, অর্থাৎ বিপ্লবীরা তাদের বিপ্লবকে আরো শক্তিশালী করার জন্য কি করে, গোলা বারুদ এবং তাদের রসদ খোঁজ করতে থাকে। এবং সেই রসদগুলি তারা পাওয়ার একটা সম্ভাবনা দেখে কোথায় না, প্যারিসে অবস্থিত দুর্গে। সেই দুর্গটির নাম কি, বাস্তিল দুর্গ। তাহলে আমরা সেটা লিখে নিতে পারি যে না পারায় জনগণ বিপ্লবের পথ বেছে নেয় এবং তারা বিপ্লবকে আরো শক্তিশালী করার জন্য, অর্থাৎ তারা নিজেদেরকে শক্তিশালী করার জন্য, আমরা এটা লিখতে পারি একটু, নিজেদেরকে শক্তিশালী করার জন্য কি করে, যেন গোলা বারুদের খোঁজ করতে থাকে বা অস্ত্রশস্ত্র আর কি, গোলা বারুদের সন্ধানে কোথায় চলে যায় না, বাস্তিল দুর্গ আক্রমণ করে। বাস্তিল দুর্গ আক্রমণ করে এবং এই বাস্তিল দুর্গের তৎকালীন সময়ে যিনি গভর্নর ছিলেন তার নাম হচ্ছে কি, ডেলুনি, বা অনেক বইয়ে তাকে দেলুন বলেও উল্লেখ করা হয়েছে। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম একটা বানান রয়েছে, সেটা একটু দেখে নেবে তোমরা করে। এবং দুর্গের গভর্নর ডেলুনি বিপ্লবীদের সঙ্গে সংঘর্ষে মারা যান। বিপ্লবীদের সঙ্গে সংঘর্ষে মারা যান কথাটাই লিখছি, যান। এরপরে বিপ্লবীরা কি করে না, কারাগারটি দখল করে এবং কারাগারে বন্দী ব্যক্তিদের মুক্ত করে দেয়। তাহলে সে কথাটাই লিখে নিই এখানে, মারা যান এবং বিপ্লবীরা কারাগারটি দখল করে, বিপ্লবীরা কারাগার অর্থাৎ দুর্গটি আর কি, কারাগারটি দখল করে কি করে না, সেখানে যে বন্দী ছিল তাদের মুক্ত করে দেয়। কতজন বন্দী ছিল, খুব বেশি কিন্তু বন্দী সেখানে ছিল না, মাত্র 7 জন বন্দী সেই বিপ্লবের সময়, অর্থাৎ যে সময় এই দুর্গটি আক্রমণ করা হয় সে সময় ছিল। তাহলে আমরা সেই সংখ্যাটাই লিখে নিতে পারি, দখল করে ওই বন্দী 7 জনকে মুক্তি করে, অর্থাৎ কারাগারটি দখল করে 7 জন বন্দীকে আটক রাখা বা আটক থাকা, আটক থাকা 7 জন, বেশি নয় কিন্তু
সংখ্যাটা অতি অল্প, 7 জন বন্দীকে মুক্ত করে দেয়, মুক্ত করে দেয়। এই যে ঘটনা, অর্থাৎ বাস্তিল দুর্গের এই দখল নেওয়া এবং বন্দীদের মুক্ত করে দেওয়া, এই ঘটনাটি ফরাসি বিপ্লবের ইতিহাসে বাস্তিল দুর্গের পতন, বা এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে বাস্তিল ঝড়। তাহলে এই ঘটনাটাকে কি বলা হয় না বাস্তিল দুর্গের পতন বা বাস্তিল ঝড়ও বলা হয়ে থাকে। সেটা একটু লিখে দিই। তো এই ঘটনাটি কি, বা এই ঘটনাটি আমরা সাল তারিখটা লিখিয়ে নিয়েছি আগে। এই ঘটনাটিকে বাস্তিল দুর্গের পতন, বা একটা লিখতে পারি বাস্তিল ঝড় বলা হয়, বাস্তিল ঝড় বলা হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু দেখে নিলাম। এরপরে পরের অংশটা আমরা একটু লিখে নেব। পরের অংশ কি আছে, আমরা দেখে নেব। আমরা এই বাস্তিল দুর্গের পতন বা বাস্তিল ঝড় ফরাসি বিপ্লবের ইতিহাসে কতটা প্রভাব ফেলেছিল, বা এই দুর্গের পতন ফ্রান্সের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটাই আমরা এখন আলোচনা করে নেব। তাহলে আমরা পয়েন্টটা করতে পারি বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব। তাহলে এখানে লিখে নাও, বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব। কি দেখে নেব, বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব। এই গুরুত্বটাকে আমরা বেশ কয়েকটা পয়েন্টে ভাগ করে করে আলোচনা করে নেবো, যাতে লিখতে সুবিধা হয়। তোমরা জানো যে ফরাসি বিপ্লবের ইতিহাসে বাস্তিল দুর্গের পতন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, এবং এই ঘটনা শুধুমাত্র ফ্রান্সের জন্য যে গুরুত্বপূর্ণ ছিল তা কিন্তু নয়। এই ঘটনাটি শুধুমাত্র ফ্রান্স নয়, শুধুমাত্র ইউরোপ নয়, সারা পৃথিবীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এই বাস্তিলের যে পতন, সেই পতন একদিকে যেমন ফ্রান্সের রাজতন্ত্রের পতনের সূচনা করেছিল, ঠিক সেই রকম সারা পৃথিবীতে যে রাজতন্ত্র ছিল তাদেরও পতনকে সূচিত করে বলতে পারি। অর্থাৎ তাদেরও পতন এই সময় থেকেই শুরু হয়েছিল। তাহলে আমরা পয়েন্টে পয়েন্টে একটু করে আলোচনা করে নিই, তাতে আমাদের সুবিধা হবে। প্রথম পয়েন্টটা 1 নম্বরে আমরা লিখব বিপ্লবীদের মনোবল। এই যে বিপ্লবী ছিলেন, এই ফরাসি বিপ্লবীদের মনোবল কিন্তু এই বাস্তিল দুর্গের পতন অত্যন্ত জোরালো, অর্থাৎ দারুণভাবে চাঙ্গা করে দিয়েছিল এই বিপ্লবীদের মনকে বা মনোভাবকে, অর্থাৎ অত্যন্ত শক্তিশালী হয়েছিল এই বিপ্লব এই দুর্গের পতনের ফলে। তাহলে সেই কথাটা আমরা এখানে লিখে নিতে পারি যে বিপ্লবীদের মনোবল কি করে, বৃদ্ধি করে, এটাকে একটা পয়েন্ট হিসেবে লিখে নিতে পারি। এর পূর্বে অর্থাৎ বাস্তিল দুর্গের পতনের পূর্বে, দুর্গ পতনের কথা তো দূরস্থ, ফ্রান্সের রাজার বিরুদ্ধে কথা বলাটাই ছিল খুব শক্ত বা কঠিন ব্যাপার। সুতরাং এই যে ফরাসি বিপ্লবে এই যে দুর্গের পতন ঘটলো, সেই পতনটা তাদের কাছে একটা বিশাল বৈপ্লবিক ঘটনা, এবং সেটা ফরাসি জনগণের মনকে দারুণভাবে শক্ত করেছিল। এবং তার ফলে কি হয়েছিল, তার ফলে তারা এই ভাবনাটা তাদের মনের মধ্যে শুরু হয় যে যেহেতু তারা রাজতন্ত্রের প্রতীক যে বাস্তিল দুর্গ, সেই বাস্তিল দুর্গের পতন ঘটাতে পেরেছে, সুতরাং তারা ফ্রান্সের রাজতন্ত্রেরও পতন ঘটাতে পারবে, বা রাজতন্ত্রকে পতনের দিকে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তাদের রয়েছে। এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা তাদের মনের মধ্যে আরো দৃঢ় বা শক্তভাবে গড়ে উঠেছিল। সেটা একটু আমরা তাহলে এখানে লিখে নিতে পারি। আর বাস্তিলের পতন, এই দুর্গের পতনের ফলে
এই দুর্গের পতনের ফলে 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 বিপ্লবীদের মনে এই ধারণা বা এই বিশ্বাস বিপ্লবীদের মনে বা বিপ্লবীদের এই বিশ্বাস, আচ্ছা বিপ্লবীদের মনে কথাটা একটু লিখে নিলে ভালো হয়, মানে এই বিশ্বাস দৃঢ় হয় যে তাদের পক্ষে রাজতন্ত্রের পতন ঘটানো সম্ভব, যে রাজতন্ত্রের পতন ঘটানো তাদের পক্ষে সম্ভব, তাদের পক্ষে সম্ভব। তন্ত ছোট ছোট করে লিখছি যাতে সুবিধা হয় লিখতে, সম্ভব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্টে আমরা কি লিখবো দেখে নিই। এই অংশটা একটু মুছে নিচ্ছি। হ্যাঁ, একদিকে যেমন এই দুর্গের পতন বিপ্লবীদের মনোবলকে চাঙ্গা করেছিল, ঠিক তেমনি ভাবে অপরদিকে এই দুর্গের পতন কিন্তু রাজা এবং অভিজাতদের যে মনোবল সেটাকে কি করেছিল না ভেঙে দিয়েছিল। তাহলে আমরা সেটাকে একটা পয়েন্ট করতে পারি, 2 নম্বর পয়েন্ট হিসেবে সেটা লিখতে পারি। তাহলে 2 নম্বর পয়েন্ট হিসেবে লিখছি রাজা এবং অভিজাত, তাই তো, রাজা ও অভিজাত, এই রাজা ও অভিজাতদের মনোবল কি করেছিল না ভেঙে দিয়েছিল, মনোবল ভেঙে দেয়। অর্থাৎ এই বিপ্লবের ফলে রাজা কিন্তু দারুণভাবে ভয় পেয়ে যান, সে কথাটাই আমরা এই পয়েন্টের মধ্যেই লিখবো আর কি। দুর্গের পতনের সংবাদ রাজার কানে পৌঁছালে, অর্থাৎ দুর্গের পতনের সংবাদ রাজার কাছে পৌঁছালে, অর্থাৎ রাজা যখন পান আর কি, সংবাদ পেয়ে রাজা বলে ওঠেন এখানে লিখি, বলে ওঠেন কি ওঠেন, অর্থাৎ কি বললেন তিনি, বলে ওঠেন যে দ্যাট ইজ এ রিভোল্ট, দ্যাট ইজ এ রিভোল্ট, দ্যাট ইজ এ রিভোল্ট, এটা রাজা বলছেন আর কি, আমি একটু দিতে পারি। তখন তার এক সহচর এই জবাবে বলেন, তার সহচর বলেন নো স্যার, অর্থাৎ বলেন স্যার it is not a revolt, তাহলে কি, it is a revolution, it is a revolution। তাহলে বুঝতেই পারছো যে রাজা এবং তার সহচরের মধ্যে এই যে দুর্গের পতন, সেই দুর্গের পতনটা কতটা ভয় জাগিয়েছিল। রাজা বলছেন যে এটা একটা বিদ্রোহ, কিন্তু সহচর বলছেন না স্যার এটা বিদ্রোহ নয়, এটা তার চেয়ে আরো ব্যাপক কিছু, অর্থাৎ এর আছে বিপ্লব। মানে বিপ্লব মানেই তো কি
বিপ্লব মানেই হচ্ছে সবকিছুর পরিবর্তন, অর্থাৎ রাজতন্ত্রের হয়তো পতন ঘটতে পারে। এই যে ধারণা, এই ধারণা কিন্তু এই পতন অর্থাৎ এই বাস্তিলের পতনের পরে রাজা এবং তার সহচরদের মনে কিন্তু এসে যায়। স্বাভাবিকভাবে রাজা দারুণভাবে কি হন না, শঙ্কিত হন, ভয় পেয়ে যান, এবং তার যে মনোবল ছিল অর্থাৎ তার ক্ষমতায় যে চূড়ান্ত ক্ষমতা, তিনি যে সর্বসেবা, এই যে তার মনোবল, সেই মনোবলের কিন্তু অনেকটাই ভাঙন ধরে। স্বাভাবিকভাবেই রাজা এরপর থেকে অন্য কথা চিন্তা করতে শুরু করেন, অর্থাৎ রাজতন্ত্রের যে পতন হবে বা হতে পারে সেই ধারণাটা তার মাথার মধ্যে কিন্তু এই সময় থেকে আসতে শুরু করে যায়। তাহলে এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বরে আমরা কি লিখতে পারি? 3 নম্বরে পয়েন্টে আমরা লিখতে পারি প্যারিসের পতন। তোমরা জানো যে এই দুর্গটি কোথায় অবস্থিত ছিল না, এই দুর্গটি অবস্থিত ছিল প্যারিস শহরে, এবং এই প্যারিস শহরে এই দুর্গটি যখন পতন ঘটে তখন প্যারিস নগরের যে পৌর শাসন ব্যবস্থা, সেই পৌর শাসন ব্যবস্থা অর্থাৎ প্যারিসের যে শাসন ক্ষমতা, সেটি রাজার হাত থেকে চলে যায় কাদের হাতে? বিপ্লবীদের হাতে। স্বাভাবিকভাবে প্যারিস কি হয়, প্যারিসের পতন ঘটে এবং রাজার ক্ষমতা প্যারিস থেকে সরে যায়, অর্থাৎ রাজা সেই প্যারিসের নিয়ন্ত্রণ আর নিজের হাতে রাখতে পারেননি। সেটাই আমরা একটু লিখে নিই। তাহলে লিখতে পারি, পয়েন্টটা করতে পারি প্যারিসের পতন বা প্যারিস নগরীর পতন। প্যারিস, প্যারিস সেটি লিখি, প্যারিসের পতন, প্যারিসের পতন লিখব। এই দুর্গের পতনের ফলে প্যারিস যে নগরী অর্থাৎ প্যারিসের পৌর শাসন ব্যবস্থা কি হয়ে যায় না, পৌর শাসন ব্যবস্থা বিপ্লবীদের হাতে চলে যায়। অর্থাৎ আমরা লিখে নিতে পারি এই দুর্গের পতনের পর, এই দুর্গের পতনের পর বা পতনের ফলে প্যারিস কি হয় না, প্যারিস অর্থাৎ রাজধানী প্যারিস বিপ্লবীদের দখলে চলে যায়, বিপ্লবীদের দখলে চলে যায়, কথাটা এখানে লেখা যাবে, দখলে চলে যায়। বিপ্লবীরা কি করে না, বিপ্লবীরা বেইলির নেতৃত্বে, এই যে বেইলি, তোমরা জানো বেইলির নাম তোমরা শুনেছো, যদিও তার পুরো নাম নয়, আমরা তাকে বেইলি নামে বেশি চিনি আর কি। তো এই বেইলি কি করছেন সেটা আমরা এখন একটু দেখে নেব। এই বেইলির নেতৃত্বে কি হলো না, প্যারিসে পৌর কমিশন অর্থাৎ প্যারিসে প্যারি কমিউন গঠিত হলো। বেইলির নেতৃত্বে প্যারিসে কি হলো, প্যারিসে প্যারি কমিউন, তোমরা জানো সেটা, প্যারি কমিউন গঠিত হয় কি জন্য না, প্যারিসকে শাসন করার জন্য। প্যারি কমিউন গঠিত হলো প্যারিসের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য, অর্থাৎ শাসন ব্যবস্থা, শহরের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য। আর কি করা হলো না, প্যারিস সেই সময় কিন্তু অশান্ত হয়ে উঠেছে, সেখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, চারিদিকে শুধু বিশৃঙ্খল অবস্থা। সেই সময়ে তাই প্যারিসের অর্থাৎ এই পৌরসভার আর কি বলতে পারো, সেই পৌরসভার শান্তি শৃঙ্খলা, পৌরসভায় যে অশান্ত হয়ে উঠছে সেই পৌরসভার শান্তি শৃঙ্খলাকে রক্ষা করার জন্য লাফায়েতের নেতৃত্বে কি গঠিত হলো, জাতীয় রক্ষী বাহিনী। সেটা একটু লিখে নিতে হলে, লাফায়েতের নেতৃত্বে কি হচ্ছে না, জাতীয় রক্ষী বাহিনী, জাতীয় রক্ষী বাহিনী এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাহিনী গঠিত হয় কি জন্য? গঠিত হয় প্যারিসের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, গঠিত হয় প্যারিসের
প্যারিসের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বেইলির নেতৃত্বে এই ঘটনার পরে প্যারিসে একটা পৌরসভা গঠিত হয় এবং ওই পৌরসভার প্রথম মেয়র, এই ঘটনার পর ওই পৌরসভার প্রথম মেয়র কে ছিলেন? বেইলি। এরপরে আমরা দেখে নেব 3 নম্বর হয়েছে, 4 নম্বর কারণটা একটু দেখে নিই, বা 4 নম্বর গুরুত্বটা একটু দেখে নেব। তাহলে এটা একটু মুছি। 4 নম্বরে কি লিখব না জাতীয় দিবস। ফরাসিরা এই 14 জুলাইকে তাদের জাতীয় দিবস হিসেবে পালন করে থাকে এবং এই জাতীয় দিবসকে তারা এতটাই গুরুত্ব দেয় আর কি, আমরা যেমন আমাদের স্বাধীনতা দিবস পালন করে থাকি ঠিক সেরকম তারাও তাদের এই জাতীয় দিবসটি পালন করে থাকেন এবং এই দিবসে তাদের সেনাবাহিনী প্যারেড হয় এবং নানা রকম কুচকাওয়াজেরও অনুষ্ঠান হয়ে থাকে। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে এই দিনটিকে ফরাসিরা কতটা গুরুত্ব দেয়, অর্থাৎ বাস্তিলের পতনের দিনটি ফ্রান্সের জনগণের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে এই দিবসটিকে তারা জাতীয় দিবস হিসেবে পালন করে। 14 জুলাই ফ্রান্সে কি হয়, ফরাসি জাতি আর কি, ফরাসি জাতি কি করে না জাতীয় দিবস হিসেবে পালন করে, জাতীয় দিবস হিসাবে পালন করে। তাহলে আমরা গুরুত্ব মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এরপরে দেখে নেব একজন ঐতিহাসিকের মন্তব্য আমরা শেষে একটু লিখে নিতে পারি। ঐতিহাসিক গুডউইন কি মন্তব্য করছেন সেটা আমরা লিখব। ঐতিহাসিক গুডউইন বলেন, কি বলেন তিনি সেটা আমরা দেখব। বলেন no other single event in the revolution এইখানে লিখি in the revolution had so many sided or the far-reaching as far-reaching result লিখি, result as the fall of the Bastille. তাহলে আমরা দেখে নিলাম যে বাস্তিল দুর্গের পতন ফরাসি বিপ্লবের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ। আজকে তাহলে এই পর্যন্তই, পরে দেখা হবে নতুন কোনো একটা ক্লাসে।